এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এখন সেই হিন্দি সিনেমা রিলিজের মতন ঘটনাগুলো ঘটছে। গতকাল থেকে দিল্লিতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যে তাণ্ডব লীলা শুরু করেছেন, যে শুটিং চলছে, তা দেখার মতো এবং প্রচণ্ড হিট এবং সুপার ডুপার হিট একটা সিনেমা। উনি এখান থেকে গেছেন সাঙ্গপাঙ্গ নিয়ে প্রায় 100 জনকে, যাদের এসআইআর এর নাম নেই, মৃত বলে ঘোষণা করেছে অথচ জীবিত আছে, এবং যে এসআইআর এর কারণে যে সমস্ত মানুষ মারা গেছে সেই সব ফ্যামিলিদেরকে নিয়ে গেছে জ্ঞানেশ কুমারের দপ্তরে। এখন জ্ঞানেশ কুমারকে উচিত শিক্ষা দেবে এই ভেবে সমস্ত এমএলএ, সমস্ত এমপি এবং নিজে ভাইপোকে নিয়ে উনি চলে গেছেন কমিশনারের অফিসে। অ্যাকচুয়ালি কিন্তু ওটা একটা ট্রেলার ছিল। উদ্দেশ্য ছিল যে 3 তারিখে ইডি মামলার যে শুনানি ছিল সেইটাকে কিভাবে প্রোটেক্ট করা যায়, সেইটাকে কিভাবে আটকানো যায়, বা সেই মামলাতে কি হচ্ছে তা মানে সরজমিনে তদন্ত যাকে বলে দেখাশোনা, উনি সেটা করতে গেছিলেন। উনি জ্ঞানেশ কুমারকে ধমকি দিচ্ছেন, যেটা নর্মালি সচরাচর পশ্চিমবঙ্গে করে থাকে, আমাকে তোমরা চিনো না, আমি এখানে তাণ্ডব লীলা শুরু করলে তোমরা কেউ আটকাতে পারবে না। উনি ধাতিং নাচ যে নাচ দেখালেন, এটা সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে, সারা বাঙালির কাছে, একটা ভারতবর্ষে যে একটা মেসেজ গেল, সেই মেসেজটা কতখানি যে খারাপ সেটা কিন্তু পরবর্তীকালে প্রকাশ পাবে। এক কাপড়ে চলে এসেছি, এক কাপড়ে চলে এসেছি, এই যে বারবার বলা যে এক কাপড়ে উনি জ্ঞানেশ কুমারের অফিসে গেলেন, খুব ভালো কথা। এক কাপড়ে উনি 100 জন মানুষকে নিয়ে গেলেন এসআইয়ের প্রতিবাদ করতে, কিন্তু উনি কিন্তু ওই কালীঘাট থেকে আরজি করের ডিস্টেন্স অনেক বেশি, দিল্লি থেকে কালীঘাট থেকে আনন্দপুরের ডিস্টেন্স অনেক বেশি, কালীঘাট থেকে বকটুয়ের ডিস্টেন্স অনেক বেশি, কালীঘাট থেকে সন্দেশখালীর ডিস্টেন্স অনেক বেশি ওনার কাছে। তাহলে ওই এক কাপড়ে উনি আরজি করে যেতে পারেননি। উনি আনন্দপুরে যে এতগুলো মানুষ জ্বলে পুড়ে মারা গেল সেখানে উনি যাওয়ার প্রশ্ন নেই বা মনে করলেন না। সন্দেশখালীতে বহু পরে গেলেন নিজের স্বার্থসিদ্ধি মিটিং মিছিল করার জন্য। তাহলে মমতা ব্যানার্জি যেখানে স্বার্থ নেই সেখানে যাবে না, তাতে মানুষ জ্বলে পুড়ে মারা যাক, সে বকটুই হোক আর আনন্দপুর হোক নিজের ঘরের কাছে। উনি অ্যাকচুয়ালি যে সুপ্রিম কোর্টের শুনানি কিভাবে টালা যায়, কিভাবে সুপ্রিম কোর্টকে বোকা বানানো যায় সেই করতে গেছিলেন, এবং ওখানের দিল্লি পুলিশ আগেই হয়তো জেনে গেছিল যে কি তালগোল পাকাতে পারে। ওরা কিন্তু বঙ্গভবন ঘেরাও করে রেখেছিল এবং যথেষ্টভাবে বেগ দিয়েছে মমতা ব্যানার্জিকে। এখন মমতা ব্যানার্জির যে পলিটিক্স, যে ধারণাটা, সেটা কিন্তু ধীরে ধীরে দিল্লি পুলিশ জানতে পেরে গেছে এবং রিসার্চ করছে। সেটা হয়তো অমিত শাহের কাছে খবর পৌঁছেছিল, তার আগে থেকেই ব্যবস্থা করে নিয়েছে। হয়তো দিদিমণি বুঝতে পেরেছিলেন যে 2 তারিখে যদি এরকম পরিস্থিতি হয় আর 3 তারিখে রেজাল্ট সুপ্রিম কোর্টের যদি ওনার এগেনস্টে যায়, তাহলে এখানকার দিল্লি পুলিশ কি করতে পারে। তড়িঘড়ি পশ্চিমবঙ্গ থেকে 22 জন পুলিশ অফিসারকে ডেকে নিয়েছেন, রাতের মধ্যে ফ্লাইট ধরে দিল্লি পৌঁছে গেছিলেন। যাই হোক, শুনানি কিন্তু আবার 1 সপ্তাহ জন্য পিছিয়ে গেল। আমাদের ভারতের সংবিধান জানি না যে সাধারণ মানুষের বিরুদ্ধে এবং নেতা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এনাদের বা বড় বড় ব্যবসায়ী বিজনেসম্যানদের পক্ষে। গরিব মানুষের কোথাও বিচার নেই। গরিব মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আজকে অভয়া বলুন, আজকে আরজি কর বলুন বা নির্ভয়া কাণ্ড যাই বলুন, সে পাপড় বেলতে বেলতে এমন একটা জায়গায় পৌঁছালো যে 2 বছর 4 বছর পর তার রেজাল্ট বেরোয়। কাসাবকে ধরে নিয়েছে, সে সমস্ত কিছু প্রমাণ আছে, তাকে জামাই আদর করে ভারতবর্ষ রেখেছিল এবং 4 বছর পরে বা 5 বছর পরে তার ফাঁসি হলো। এই হচ্ছে আমাদের ভারতের বিচার ব্যবস্থা। এখন তারিখের পর তারিখ, আমাদের ভারতের সংবিধানের একটাই রুলস হচ্ছে তারিখ দেওয়া, কিছু হলো কি না হলো তারিখ দেওয়া, যাতে জনগণ বা মানুষ ভুলে যায়, এইটা আলোচনা করতে না পারে বা আলোচনা করার কোনো জায়গা যেন না থাকে। সুপ্রিম কোর্ট সেই ব্যবস্থাটা কিন্তু করে দেয়।
ঠিক সেইভাবেই ওখানে দিল্লিতে এক তাণ্ডব চলছে, সেখানে সাংবাদিকরা তো পড়ে আছেই, এইদিকে পশ্চিমবঙ্গে ইডি কিন্তু সমানে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় 200 বেশি ইডি প্রবেশ করেছে এবং বিভিন্ন জায়গায় একসঙ্গে তল্লাশি হচ্ছে। আজকে দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া এবং কলকাতা, পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গাতে তল্লাশি শুরু করেছে এবং জামুরিয়াতে রাজেশ বনসাল নামে একজন শিল্পপতির বাড়ি থেকে 3 বস্তা টাকা উদ্ধার করেছে এবং আরো অনেক জায়গাতে তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গে এখন ইডি তল্লাশি হচ্ছে, কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে। এবং শুধু তাই নয়, ওইদিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পিসি ভাইপোর যে ওখানে ড্রামা চলছে এবং বঙ্গভবনে যে সাংবাদিক সম্মেলন চলছে এবং মুহুর্মুহ তোপ ডাকছেন উনি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং এসআইআর হতে দেবেন না, বাতিল করবে এবং বিশাল বড় একটা আন্দোলন করবে, হুমকি দেখানো, সেটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। কথায় কথায় বিএসএফ কে দোষ, কথায় কথায় ভারত সরকারকে দোষ। বিএসএফ যে ওখানে ফাঁকি মারছে বা বিএসএফ এর জন্য এখানে বাংলাদেশ থেকে মানুষ ঢুকছে, সে প্রতিনিয়ত যে কেন্দ্রীয় সরকারকে উনি দোষারোপ করে আসছেন এবং পশ্চিমবঙ্গে যে খেয়ে পড়ে বেঁচে জায়গা দিয়ে এখানে জামাই আদর হচ্ছে বাংলাদেশিরা, সেটা কিন্তু উনি মানতে নারাজ বা মানবেন না। কারণ ওরা এসেছে, ওরা হচ্ছে আমাদের অতিথি। এইবারে কিছুদিন আগে দেখুন বেলডাঙ্গাতে বিশাল বড় একটা অশান্তি হয়েছে। এই অশান্তিটা হচ্ছে প্রি প্ল্যানিং। অশান্তিতে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি লুট, মারপিট, ভাঙচুর, এমনকি মহাত্মা গান্ধীর মাথা কেটে সে মূর্তি ভেঙে দিয়েছে, যার জন্য জনস্বার্থ মামলা হয়েছিল এনআইএর তদন্তে এবং হাইকোর্টের নির্দেশে সেখানে এনআইএর তদন্ত হচ্ছে। ওখানকার যখনই এনআইএর তদন্ত হয়, সঙ্গে সঙ্গে সেখানকার এসপিকে মমতা ব্যানার্জি বদলি করে দেন। এবং শুধু তাই নয়, বহরমপুরে আজকে এনআইএর টিম গেছিল সাইবার অপরাধ থানাতে এবং সেখান থেকে যত ডিজিটাল কানেকশন আছে, যত রকমের হোয়াটসঅ্যাপ, সমস্ত রকমের সে চেক হচ্ছে এবং সেখানকার বেলডাঙ্গা থানার ওসি যে এফআইআর হয়েছে বা সমস্ত কাগজপত্র এনআইএকে দিতে কিন্তু নিষেধ করেছে বা এনআইএর সহযোগিতা ঠিক মতন করছে না। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন পটচিত্র। এখন দিদিমণি যতক্ষণ না ওয়েস্ট বেঙ্গল আসছে ততক্ষণ কিছু আর নতুন পটচিত্র বেরোবে না। আশা করি ওয়েস্ট বেঙ্গলে ঘোরার সঙ্গে সঙ্গেই উনি একটা কথাই বলবেন যে জ্ঞানেশ কুমারকে কিস্তি মাত করে এলাম। জ্ঞানেশ কুমারের উত্তরের আশায় উনি ছিলেন না। জ্ঞানেশ কুমার কিছু বলার আগেই উনি কমিশনারের অফিস ত্যাগ করেন, যে 100 জনকে নিয়ে গেছিলেন প্রত্যেককে সঙ্গে করে নিয়ে, এবং বাইরে এসে প্রেস কনফারেন্স করে জানিয়ে দিলেন যে আমি উচিত শিক্ষা দিয়েছি এবং আমি এর জবাব চাই। এই হচ্ছে আমাদের দিদিমণির ক্যারেক্টার। আমরা সবাই জানি উনি যে একটা হাইলাইট বা লাইমলাইটে সবসময় থাকতে চায় এবং বিরুদ্ধ যে আচরণ সেটা ওর শরীর এবং কথাবার্তাতে সবসময় ফুটে ওঠে। এরপরে পশ্চিমবঙ্গে এসে উনি যে ধাতিং নাচ শুরু করবে সেটাই এখন আমাদের কাছে দেখা। নমস্কার।